আজকাল আর তারানাথের বাড়িতে আসতে আগে থেকে ভাবনা চিন্তা করতে হয় না। তারানাথ তার অজানা অচেনা অলৌকিক গল্পগুলো বলে এমনভাবে মন কেড়ে নিয়েছে যে একটু বৃষ্টি আসলেই কিংবা রবিবারের বিকেল বেলায় তারানাথের গল্প না শুনলে যেন ঠিক জমে না। তারানাথের বাড়িতে এসে তক্তাপোষের উপর বসতেই তারানাথ একটা পাসিং শোতে লম্বা একটা টান দিয়ে বলল, তা বলো, আজকে কি ঘটনা শুনবে? তোমরা তো আর এমনি এমনি পুরোটার খোঁজ খবর নিতে আসোনি, তা আমি জানি। তোমরা ঘটনা শুনতেই এসেছো, তাই আজকে আর বেশি বনিতা না করে একেবারে ঘটনায় যাব। আজ তোমাদের বলবো বলে একটা অনেক পুরনো ঘটনা ভেবে রেখেছি। না না ঠাকুরমশাই, কি যে বলেন, আমরা তো আপনার সঙ্গে গল্প করতে আসি, আপনার খোঁজ খবর নিতে আসি। সাথে দু একটা ফাও গল্প শুনতে পারলে নেহাত মন্দ হয় না, তাই গল্পটা শুনি। হ্যাঁ ঠাকুরমশাই, শুধু গল্প শুনতে আসাটাই তো আমাদের কাছে আসল উদ্দেশ্য নয়। থাক থাক, বুঝেছি বুঝেছি। আজকে যেই ঘটনাটা বলবো সেটা আজ থেকে প্রায় অনেক বছর আগেকার ঘটনা। তখন আমি সংসার জীবনে প্রবেশ করিনি, পথে পথে ঘুরে বেড়াচ্ছি, কখনো জঙ্গলে, কখনো শ্মশানে, কখনো কখনো গৃহস্থ বাড়িতে, কখনো কোনো মন্দির চত্বরে রাত কাটাচ্ছি। পথে প্রবাসে ঘুরছি সাধু সন্ন্যাসীদের সঙ্গ পাওয়ার লোভে। তোমাদের তো আগেই বলেছি, অনেক শ্মশানে আমার রাত কাটানোর অভিজ্ঞতা রয়েছে। সেবার পথ চলতে চলতে বীরভূম জেলার একেবারে শেষ প্রান্তে এক গ্রামে এসে উপস্থিত হলাম। গ্রামটা বেশ সুন্দর, একেবারে ছবির মতো আঁকা, স্বচ্ছ নিরেট গ্রাম। শুনলাম সেই গ্রামের শ্মশান নাকি বহু পুরনো। আশেপাশে আরো বেশ কয়েকটা গ্রামের মরা সেখানে আসে। শ্মশানটা দেখতে কৌতূহল হলো খুব। তোমরা তো জানোই আমার এইসবে বেশি আগ্রহ বরাবরই। আমি সেই দিন যখন ওই গ্রামে পৌঁছলাম তখন প্রায় বিকেল শেষ হয়ে গেছে। চারপাশ জুড়ে নেমেছে বেশ অন্ধকার। মানুষজনকে জিজ্ঞেস করতে করতে শ্মশানে যেতেই একজন লোক আমার দিকে এগিয়ে এসে হাত জোড় করে প্রণাম করে আমার সামনে দাঁড়ালো। প্রণাম প্রণাম হই বাবা, আমি রূপচাঁদ ডোম, লোকেরা রূপডোম বলেই আমায় ডাকে। আপনি যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করব। আপনি রাতের বেলায় এই শ্মশানে কেন এসেছেন বলুন দেখিনি? এই শ্মশান ভালো নয়, দিনকে দিন অভিশপ্ত হয়ে উঠেছে শ্মশানটা। আমরা এই শ্মশানের ডোম, অথচ আমরাই সন্ধ্যের পর এই জায়গা ছেড়ে পালিয়ে যাই। লোকের বাড়িতে সন্ধ্যের পর মরা মরলে পরের দিন ভোর অবধি অপেক্ষা করে তারা। বাবা বাবা বলছি, রাতের বেলায় এই জায়গায় ভারী অন্ধকার হয়ে ওঠে। ওই রক্তখাঁকি কিন্তু জেগে ওঠে বাবা। ওর হাতে পড়লে কারোর নিস্তার নেই। আমি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তার কথাটা বোঝবার চেষ্টা করলাম। যা বুঝলাম তা এই যে গ্রামের মধ্যে ভয়ানক কিছু একটা ঘটেছে, যার ভয়ে গোটা গ্রামবাসী ভয় পেয়ে আছে, এমনকি এই ডোমেরাও। তবে রক্তখাকি কথাটা বলতে যেন একটা কৌতূহল জন্মালো মনের মধ্যে। রক্তখাকি কে সে? সে যে ভারী ভয়ঙ্কর বাবা। দূর থেকে তাকে দেখলেই কলিজা খুলে হাতে চলে আসা জোগাড় হয়। বলতে পারেন এখন এই গ্রামের সব থেকে বড় বিভীষিকা সেই। দিনে দুপুরে এখন লোকে এই শ্মশানের পথ মারায় না। তা এমনি এমনি গ্রামে হঠাৎ করে শুরু হলো এই সমস্ত? রূপচাঁদ যেন এবার একটু ঢোক গিলল, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কারণ তো আছেই বাবা। মেয়েটার জীবনটাও কি কম কষ্টে গেছিল নাকি? নিরু এই গ্রামেরই মেয়ে ছিল,
2 বছর আগে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ওর বাবাটা চলে গেছে। মা কোনো মতে মেয়েকে নিয়ে দিন যাপন করছিল, কিন্তু হঠাৎ করেই একদিন সাপে কামড়ে মারা যায় ওর মা। মেয়েটির 3 কুলে কেউ আর ছিল না। একটা জরাজীর্ণ কুটিরে কোনো মতে জমানো টাকা দিয়ে একাই ছিল। জঙ্গল থেকে কাঠকুটো বিক্রি করে তার দিন চলত। কিন্তু যুবতী মেয়ে, কখন কি বিপদ হয় কেউ তো জানে না। কিন্তু বিপদ যে এমন ভাবে আসবে তা কেউ জানতো না বাবা। গ্রামের জমিদারের ভাইপো হরি সেন মধ্যবয়স্ক হলেও কুচি বুড়ো সব মেয়েদের দেখলেই তার লোভ লাগে। আর এদিকে তো নীরু একা বাড়িতে যুবতী মেয়ে। যেটার ভয় ছিল সেটাই হলো। নীরুকে প্রতিনিয়ত নানা কুপ্রস্তাব দিতে থাকে সে, কিন্তু নীরু রাজি হয় না। তাকে সোনায় মুড়িয়ে দেবার প্রতিশ্রুতিও দেওয়া হয়, কিন্তু তাতেও নীরু টলে না। কিন্তু হরিসেনে নিজের রিপু সম্বরণ করতে পারেনি। নীরু সর্বনাশ করে সে। কিন্তু বাবা, জমিদারের ভাইপোর কি আর শাস্তি হয়? গ্রামে জমিদার ইচ্ছে করে কুৎসা লুটিয়ে দিল নীরুর নামে। গ্রামে সকলের সামনে তাকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে তাকে অপমান করা হয়। রাগে কষ্টে দুঃখে মাটিতে মিশে যেতে শুরু করে নীরু। এই গায়ের লোকগুলো সবচেয়ে খারাপ লোক, বিশ্বাস করুন। আমি তো ছোট জাতি, আমার বলতে নেই এইসব, কিন্তু তাও এই গ্রামের লোকগুলো হচ্ছে সবচেয়ে খারাপ লোক। কেউ একটা ওই মেয়েটার পাশে দাঁড়ায়নি তখন। নিষ্ঠুর, স্বার্থপর। সবাই জানতো নীরুর কোনো দোষ নেই, সবাই জানতো হরিসেনের চরিত্র, অথচ একজনও এগিয়ে আসেনি নীরুর জন্য। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তামাশা দেখল, উল্টে অপমান করলো নীরুকেই। নীরু তার পরের দিনই কদম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে মারা যায়। তার শরীরটা পোড়াতে নিয়ে আসা হয়েছিল এই শ্মশানে, কিন্তু আচমকা ঝড় বৃষ্টির দুর্যোগ আসে, তার শরীরের আর সৎকার হয়নি, চিতা নিভে যায়। কিন্তু অবাক কাণ্ড কি জানেন বাবা? তার সেই হাত পোড়া দেহ আর পাওয়া যায়নি। সেই নিয়ে গ্রামে ধুমধুমার কাণ্ড। কিন্তু তার পরদিন থেকেই শ্মশানের অন্ধকারে দেখা যায় তার হাত পোড়া শরীরটা। দোষীরা শাস্তি পায়নি? পাপ করলে তার শাস্তি হয় বাবা। সে আপনি বড় লোক হন বা গরিব লোক হন। নীরু নিজের হাতেই শাস্তি দিয়েছে ওই পাপিষ্ঠকে। বেঁচে থেকে যা পারেনি, মরে গিয়ে হরিসেন আর জমিদার বাবুর একেবারে গলার টুঁটি ছিঁড়ে নিয়েছে। এখন তার রাগে গায়ের লোকগুলোর ওপর। সে ভারী ভয়ানক বাবা। ওহ, আপনি দয়া করে এখানে রাতে থাকবেন না বাবা, দয়া করে থাকবেন না। ভয় নেই, আমার কোনো ক্ষতি হবে না। আমাকে এখন এই শ্মশানের দরকার। রূপচাঁদ আমাকে অনেকবার বারণ করা সত্ত্বেও আমি থেকে গেলাম সেদিন সেই শ্মশানে। গভীর শ্মশান, রাত তখন প্রায় 3 প্রহর। শ্মশানের মধ্যে এক নাগারে ডেকে চলেছে কতগুলো নাম না জানা পাখি। আমি শ্মশানের একটা চিতার পাশে পদ্মাসনে বসে এক মনে জপ করছিলাম। স্মরণ করছিলাম স্বয়ং মধুসুন্দরী দেবীকে। অবশ্যই নিজেকে গাত্রবন্ধনে আবদ্ধ করে নিয়েছিলাম, পাছে নীরু আমার কোনো ক্ষতি করতে পারে। মাঝে মাঝে বুঝতে পারছিলাম আমার চারপাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছে অশরীরী আত্মা। এরপর মাঝখানে একটা যজ্ঞকুণ্ড তৈরি করে তাতে শুকনো কাঠ, ঘি, বেলপাতা দিয়ে আগুন ধরালাম। ধীরে ধীরে সেই আগুন একেবারে আকাশ ছুঁতে শুরু করলো। হঠাৎ দেখতে পেলাম বহু দূর থেকে একটা লালচে দৃষ্টি নিয়ে এক যুবতী মেয়ে হাঁটু গেড়ে আসছে আমার দিকে। যেমন সাংঘাতিক তার চেহারা, তেমনই সাংঘাতিক তার 2 চোখের দৃষ্টি। আধ পোড়া শরীরটা দিয়ে
খসে খসে পড়ছে চামড়া, মাংস। ঠোঁট, জিভ এবং দাঁতে লেগে রয়েছে মানুষের কাটা মাংস, রক্তের শুকনো কালচে দাগ। এক মুহূর্ত সেদিকে দেখলেই যেন ভয় পেলে চমকে ওঠার জোগাড়। আমারও এক মুহূর্তের জন্য যেন ভয় লেগেছিল, কিন্তু ভয় পেলে তো মুশকিল। সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলাম। কেন এসেছিস এই শ্মশানে? কি করছিস তুই এখানে? আমার কিন্তু বড্ড খিদে। আমি এক্ষুনি তোর টুটি ছিঁড়ে রক্ত খাবো। আমি জানি তোমার কষ্ট, নীরু। মৃত্যুর পরেও তোমার আত্মা এখনো মুক্তি পায়নি। তুমি এই শ্মশানে ঘুরে বেড়াচ্ছ, তোমার মনের মধ্যে জ্বলছে প্রতিহিংসার আগুন। কিন্তু তুমি যে তোমার কাজে সফল হয়েছ, তুমি শাস্তি দিয়েছ তাদের দুজনকে। এর থেকে বেশি আর কি চাও? এই গ্রামের প্রত্যেকটা মানুষ যারা সেদিন আমার তামাশা দেখছিল, ওই ওই দূরে দাঁড়িয়ে থেকে একটাও সত্যি কথা তারা বলেনি। সব কিছু জানা সত্ত্বেও তাদের প্রত্যেককে আমি তিলে তিলে শেষ করব। এই গ্রামকে পুরো শ্মশান ভূমিতে বানিয়ে দেব। আমি সঙ্গে সঙ্গেই আর সময় নষ্ট না করে চোখ বুজে এক বিশেষ মুদ্রায় বসলাম। বিড়বিড় করে পড়তে শুরু করলাম দেবী মধু সুন্দরীর বীজ মন্ত্র। হঠাৎ আমার চারপাশে যেন একটা ঘূর্ণিঝড় বয়ে গেল। বুঝতে পারলাম এই সমস্ত কিছুই নীরুর কাজ। সে কিছুতেই চাইছে না আমি এখানে বসে তার জায়গায় যজ্ঞ করি। তাই বারংবার সে চাইছে আমায় ভয় দেখিয়ে আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে। কিন্তু আমি যে তারানাথ তান্ত্রিক, ঘূর্ণিঝড় আমার কেটে রাখা সাদা গণ্ডির ভিতরে প্রবেশ পর্যন্ত করতে পারেনি। জ্বলন্ত অগ্নিশিখা আকাশ ছুঁয়ে ছুঁয়ে। আমার মন্ত্রের তেজ বাড়ছে উত্তরোত্তর। তাতে আরো বেশি ক্ষিপ্ত হয়ে গিয়ে এবার আমার চারপাশে হিংস্র একটা গড় গড় শব্দ শুনতে পাচ্ছি। কেউ যেন হামাগুড়ি দিতে দিতে এগিয়ে আসছে আমার কাছে, আমারই দিকে। চোখগুলো প্রচন্ড প্রতিহিংসায় লালচে হয়ে চলছে, কিন্তু আমার যজ্ঞে তার বিন্দু মাত্র প্রভাব পড়ল না। আমি সেই দিকে না তাকিয়ে আমার কাজে মন দিলাম। হঠাৎ আগুনের মধ্যে একটা মেয়ের ছবি চোখের সামনে ফুটে উঠল, আর পরপর কয়েকটা দৃশ্য। সেই মেয়েটা আর কেউ নয়, এমন পোড়া শরীর, পোড়া চামড়া, বাদ দিলে সেই নীরু। বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। এত সুন্দর ফুলের মতো একটা মেয়ে, এই অবস্থা! ঈশ্বর! আবার শুরু হলো সেই ঘূর্ণিঝড়। বুঝতে পারলাম এটা ইচ্ছে করে করছে, বারবার করে। কিন্তু আমার বেঁধে দেওয়া গণ্ডির ভিতরে সে কিছুতেই প্রবেশ করতে পারছে না। আমি সময় নষ্ট না করে একে একে যজ্ঞকুণ্ডের মধ্যে দিতে থাকলাম নানান উপাচার। জগডুমুরের ফুল, কালো বিড়ালের লোম, শোল মাছ ইত্যাদি। চারপাশ ভরে গেছে অদ্ভুত এক পচা গন্ধে। কিন্তু এবার আমার নজরে এলো শ্মশানের মধ্যে রাখা এক নরকঙ্কাল। তারা যেন অদ্ভুত কোনো শক্তি বলে প্রাণ ফিরে পেয়েছে আবার। আমি এবার উঠে দাঁড়ালাম। এবার আমায় করতে হবে সব থেকে কঠিন কাজ, যেটা করতে যদি বিন্দু মাত্র ত্রুটি হয় তবে আমার প্রাণহানি পর্যন্ত হতে পারে। সেই কাজটা হলো নীরুর কাছ থেকে নীরুর শরীরের কোনো এক অংশ আমার যজ্ঞকুণ্ডের ভেতরে দিতে হবে। তবেই চিরতরে মুক্তি পাবে
নিরুর অভিশপ্ত আত্মা। এক নাগারে বীজ মন্ত্র জপ করতে করতে গণ্ডির বাইরে বেরিয়ে গেলাম। সাথে সাথে নিজের পিঠের কাছে প্রচন্ড একটা যন্ত্রণা টের পেলাম। পিঠ বরাবর গড়িয়ে পড়তে শুরু করলো রক্ত। বুঝলাম নিরু খামচে ধরেছে আমাকে, কিন্তু তবুও মন্ত্র উচ্চারণ থামালাম না। সেই সুযোগে আমার অন্য হাত দিয়ে নিরুর মাথা থেকে খামচে তুলে নিলাম তার চুলের কিছু অংশ। তারপর সোজা দৌড়তে দৌড়তে ঢুকে পড়লাম সেই গণ্ডির ভিতর। দেখলাম আমার পিঠের কাছটার অনেকটা মাংস খুবলে নিয়েছে সে। যজ্ঞকুণ্ডের মধ্যে তার চুলগুলো ফেলতেই শুরু হলো চিৎকার। কান ফাটানো সেই চিৎকারের মধ্যে দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠছিল। সমস্ত শ্মশান ভূমি যেন কাঁপতে লাগলো থরথর করে। একটা সময় আমি জোর হাত করে দেবী মধুসুন্দরী ধ্যান করতে শুরু করলাম, স্মরণ করতে শুরু করলাম তাকে। একটা সময় কেবল একটা কালো ধোঁয়ার কুণ্ডলী বাতাসে ভাসতে ভাসতে এসে পড়লো আগুনের ভিতর। তারপর সেই আগুনে ফুটে উঠল একটা শান্ত স্নিগ্ধ বালিকার মুখের হাসি। বুঝলাম নিরুর আত্মা শান্তি পেয়েছে। তবে সেই রাতে আমি সেই গ্রামে থেকে যাইনি। ভোরের আলো ফুটতে না ফুটতেই অন্য গ্রামের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। সেই গ্রাম ছেড়ে যখন আমি অন্য গ্রামের সীমানায় ঢুকতে চলেছি, তখন পথে দেখা হয়েছিল রূপচাঁদের সঙ্গে। বাবা 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 বড্ড চিন্তা হচ্ছিল আপনার জন্য বাবা, তাই আর সময় নষ্ট না করে ভোরের আলো ফুটতে না ফুটতেই চলে এলো। এই কি, আপনি কোথায় চলে যাচ্ছেন? আপনি থাকবেন না? আপনি, আপনার জন্যই আমাদের গ্রামের এত বড় উপকার হলো, আপনি চলে যাচ্ছেন? বিশ্বাস করুন বাবা, আপনাকে সুস্থ দেখে মনটা বড় শান্ত লাগছে। আর কোনো ভয় নেই রূপচাঁদ, তোমাদের এই গ্রাম এখন নিরুর আত্মা থেকে মুক্ত। আমি ওকে মুক্তি দিয়েছি। এখন তোমরা ইচ্ছে হলেই তোমাদের এই শ্মশানকে তোমাদের নিজেদের কাজেই ব্যবহার করতে পারো। ধন্য ধন্য আপনি তারানাথ ঠাকুর, ধন্য। কিন্তু কিন্তু বাবা, আপনার পিঠের কাছে তো অনেকটা ক্ষত তৈরি হয়েছে। আপনি আপনি আজকের দিনটা অন্তত আমাদের গ্রামে চলুন বাবা। আপনি কালকে না হয় সুস্থ হয়ে গেলে না হয় আপনি চলে যাবেন, আমাদের একটু সেবা করার সুযোগ দিন। ও নিজে নিজেই ঠিক হয়ে যাবে, ওটা নিয়ে আর ভাবতে হবে না। তবে হ্যাঁ, এই গ্রামে কিন্তু ভবিষ্যতে কোনো অন্যায় হলে তার দায়িত্ব তোমরা নিজেরাই নেবে। মনে রাখবে, অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে, দুজনেই কিন্তু সমান অপরাধী। আমি আর সেখানে দাঁড়াইনি। দুটো পায়ে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম দূরে এক পাহাড়ের কোলে। কি অসাধারণ ঘটনা শোনালেন ঠাকুরমশাই। বুকের ভেতরটায় যেমন যন্ত্রণা হচ্ছে তেমনই ভালো লাগছে। সত্যি তো, যে অন্যায় করে আর যে অন্যায় সহে, তব ঘৃণ তারে যেন তৃণ সমদহে।